সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্নাতারা যশোয়া। বাংলাদেশে দুটি দেশপ্রেমিক শক্তি বিদ্যমান, এর একটি জামায়াত ইসলামী। এমন ঘোষণার পর বিএনপির সঙ্গে বাদানুবাদ সৃষ্টি হয় জামায়াত ইসলামীর। ৭১-এ জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় বিএনপির পক্ষ থেকে। সমকালেই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা নিয়ে বিএনপি ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে বিতর্ক চলছে। নাগরিক কমিটি যখন সংবিধানকে কবর দেওয়ার কথা বলে, বিএনপি তখন মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে কড়া প্রতিবাদ জানায় বলে এগুলো স্বাধীনতা বিরোধীদের ভাষা। ৭২-এর সংবিধান প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সংবিধান কারো বাপের না। এছাড়াও আছে সংস্কার ও নির্বাচন প্রশ্নে মতভেদ। এমন বক্তব্য পাল্টা বক্তব্য। রাজনৈতিক দলগুলোর দূরত্ব কি বাড়িয়েই চলবে? মূল লক্ষ্য অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াবে কি এই দূরত্ব? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় দূরত্ব বাড়ছে কি রাজনৈতিক দলগুলোর? আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়দ, সাধারণ সম্পাদক জি9, এবং আমাদের সঙ্গে আরো উপস্থিত আছেন মোহাম্মদ মিরাজ মিয়া সহ মুখপাত্র জাতীয় নাগরিক কমিটি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। দর্শক, দেখছিলাম প্রধান শিরোনামগুলো, ফিরে যাচ্ছি আলোচনায়। আমরা আমাদের শুরুতেই যেমনটা বলছিলাম যে রাজনৈতিক দলগুলোর একে অপরের পাল্টাপাল্টি বক্তব্য, বিভিন্ন বিষয়ে মতভেদ। আমি যদি একটু নির্দিষ্ট করে বলি যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা শরিক ছিল, অংশীজন ছিল, তাদের মধ্যে যে মত পার্থক্য, এরকম পাল্টাপাল্টি অবস্থান, এগুলো কি তাদের মধ্যে দূরত্ব তৈরি করছে কিনা? প্রথমে যাচ্ছি সাখাওয়াত হোসেন সায়দ আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে আলোচনায় একজন ছাত্র প্রতিনিধি আছেন নাগরিক কমিটির, তার জন্য এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা। দূরত্ব আর মতভিন্নতা দুটা এক জিনিস নয়। মতভিন্নতা আসলেই সব সময় দূরত্ব হয় এমন নয়। আবার কিছুটা দূরত্ব, কিছুটা মতভিন্নতা, কিছুটা ডিবেট, সেটা গণতন্ত্রের সৌন্দর্য। নিশ্চয়ই বাংলাদেশে এই মুহূর্তে যারা স্টেক হোল্ডার জুলাই গণ অভ্যুত্থানের ১৬ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করা রাজনৈতিক দলগুলি এবং সর্বশেষ যাদের নেতৃত্বে এই অভ্যুত্থান হলো, সেই ছাত্র জনতা, এরা প্রত্যেকেরই নিজস্ব ভাষা আছে, নিজস্ব চিন্তা ধারণা আছে, নিজস্ব কৌশল থাকবে। সুতরাং মতভিন্নতা থাকবে, কথা হবে। তার মানে দূরত্ব বাড়ছে বা এটা খুব ক্ষতিকর কোনো পর্যায়ে গেছে, এরকম কোনো আলামত এখনও স্পষ্ট নয়। বরং এটাকে বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন জায়গায় আলোচনায় বড় করে এনে মূল ফোকাল পয়েন্ট এখন যা হওয়া উচিত আলোচনা, সেখান থেকে আমরা সরে যাচ্ছি। সেই ক্ষেত্রেই সরে যাওয়ার পেছনে এই রাজনৈতিক দল এবং ছাত্রদের প্রতিনিধি, তাদেরও একটা ভূমিকা আছে। কারণ তারাও এইসব কথা বলে সংবাদ মাধ্যমকে আকৃষ্ট করছে, সংবাদ মাধ্যম তার সুযোগ নিচ্ছে বা সেদিকে যাচ্ছে। গতকাল ৭ জানুয়ারি ছিল। ৭ জানুয়ারি বাংলাদেশে অন্তত খুব দগদগে দুইটা ক্ষত ছিল বাংলাদেশে। আপনি জানেন সেই ৭ জানুয়ারি নিয়ে কি আলোচনা গতকাল বা আজকে সংবাদ মাধ্যমগুলো হয়েছে? কোথাও নজরে পড়েছে? ঠিক গত বছর ৭ জানুয়ারিতে বাংলাদেশ অত্যন্ত জঘন্য মানের একটি নির্বাচন হয়েছে, যেটা আমিডামি স্বামী নির্বাচন খ্যাত ছিল। যেই নির্বাচনকে কেন্দ্র করে তারা আগের ২৮ অক্টোবর বিএনপির বিশাল এক জনসভা পণ্ড করা হয়েছিল এবং বলছিল যে তাদের সকল নেতাকর্মীকে এক রাতে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিল যদি তারা নির্বাচনে আসে। সেই নির্বাচনে এবং সেই নির্বাচনে মানুষ প্রত্যাখ্যান করবার পরেও সেই ভোটের সংখ্যাকে ইসি কিভাবে ৪৫% উন্নতি করেছিল শেষ বেলায় গিয়ে। এরকম অসংখ্য কলঙ্কজনক ঘটনা ঘটিয়েছে। ২০১৩ সালে আপনার ফেলানির মতো একটি কিশোরীকে প্রতিবেশী দেশের সিকিউরিটি ফোর্স তারা হত্যা করে কাঁটাচারের তারে ঝুলিয়ে রেখেছিল। তা আলোচনা হবে যে বাংলাদেশ কতটা নতজানু ছিল, বাংলাদেশের সার্বভৌমত্ব কতটা হুমকির মুখে ছিল, আমাদের সরকার কতটা নতজানু ছিল, এর প্রতিবাদটা বা বিচারটা এনশিওর করতে পারে নাই, বাংলাদেশের গণতন্ত্র ভোটের অধিকার কোথায় নিয়ে গিয়েছিল যে ৭ জানুয়ারি সেটা হয়েছে। সেই আলোচনাটা আমাদের মুখ্য হওয়া উচিত ছিল। কিন্তু ঘুরে ফিরে আমি নিজে যেহেতু বিশ্লেষণ করি, কথা বলি, সংবাদ মাধ্যমের সঙ্গে যাই, ফলে আমার একটু খেয়াল তো রাখতে হয়, রাখি। আমি কোনো সংবাদ মাধ্যমের মধ্যেই এই বিষয়গুলোকে তথ্য উপাত্ত সহ যেইভাবে উপস্থাপন করার দরকার, যারা আলোচনায় আসেন তাদের কেউ কেউ করছেন না তা না, কিন্তু যেরকম জোরালোভাবে আমরা আশা করি বা প্রত্যাশিত সেটা হচ্ছে না। বরং আপনি যে বিষয় এখন এনেছেন দূরত্ব বাড়ছে কিনা, এই বিষয়ে সবার ইন্টারেস্ট বেশি দেখা যাচ্ছে।
হ্যাঁ, এখানে কিছু কিন্তু সমস্যা প্রশ্নটি আসার কিছু মতো কি সমস্যা কিছু ঘটছে না? না এখনো ঘটছে না। বলছি বিএনপি একটি রাজনৈতিক দল। তাদের কৌশল থাকবে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে। তারা অতীতে ক্ষমতায় ছিল, ক্ষমতায় ভবিষ্যতে আসতে চায়। তাদের মতো করে তাদের কিছু ভাষা থাকবে, তাদের কিছু বয়ান থাকবে। জামায়াতে ইসলামী বাংলাদেশের আরেকটা প্রধান রাজনৈতিক দল। তাদের মতাদর্শ ভিন্ন। তাদের মানে নানান বিষয় আশয় আছে, সুতরাং তাদের মতো করে তারা যাবে। ছাত্র জনতা বা নাগরিক কমিটি বা নতুন সংগঠন তারা করতে চায়। তাদের একটা নতুন রাজনীতি কিভাবে দেশকে পাল্টাতে পারে, সুতরাং তাদেরকেও নিজেদের কথাও বলতে হবে। এইখানে কিছু কিছু ব্যত্যয় ঘটছে না এমন নয়। সেটা কি, যেমন যে কথাগুলো আপনি ভূমিকায় বললেন যে দুটা দেশপ্রেমিক শক্তি একটি জামাত সেনাবাহিনী ইসলাম আর এবং একটি জামাত সেনাবাহিনী। ইসলাম বলছে, না বললেও পারতো, কিন্তু তারা তাদের গুণগান গাইবে। তারা রাজনৈতিক দল না, মানুষই বিচার করবে যে এখন যে সরকারে যারা আছে তারাও তো একটা শক্তি, অন্তর্বর্তীকালীন সরকার, তারা কি দেশপ্রেমিক নয়? এই যে নাগরিক কমিটি ওরা যারা করছেন বা ভবিষ্যৎ সম্ভাব্য রাজনৈতিক দল হিসেবে আসতে যাচ্ছেন, তারা কি দেশপ্রেমিক নয়? বিএনপির মতো বড় দল, তারা একবার রাষ্ট্র ক্ষমতায় ছিল বা ভবিষ্যতে যাওয়ার পরিকল্পনা করছে, দেশপ্রেমিক না হলেও জনগণ তাদের ক্ষমতায় বসিয়ে দিয়েছিল বা বসাবে। সুতরাং এটি রাজনৈতিক বক্তব্য, এটাকে এত বড় করে দেখার কিছু নেই। এটার পাল্টা জবাব দিতে যাওয়ার অর্থ হলো বাসটাকে এগিয়ে নিয়ে যাওয়া। ছাত্রদের প্রতিনিধি যারা, তারা গণ অভ্যুত্থানের সময়, গণ অভ্যুত্থানটা কিন্তু একটা ইমোশনাল ইভেন্ট। মানুষ মৃত্যুর মুখে নিজেকে সঁপে দেয় যখন, বুঝতে হবে ইটস অ্যান ইমোশনাল স্টেট। এটা লজিক্যাল মানে কোনো কন্ডিশন না। যদি লজিক দিয়ে বিবেচনা করে, কোনো মানুষ নিজেকে গুলির মুখে নিজেকে সঁপে দিতে পারে না যে আমি মারা যাব, ওইখানে ইমোশন থাকে। তো যখন গণ অভ্যুত্থানের পরে এখন যখন রাজনীতি নিয়ে কথা হবে, তখন এখানে লজিক্যাল হতে হবে, ইমোশনকে কমিয়ে। ছাত্ররা এই এমন একটা হত্যাকাণ্ড, ঠিক এই রক্ত জায়গায় আমি একটু যুক্ত এরপরে করতে আসছে চাই যে বলে তারা এখন ইমোশন এবং লজিকের একটা মিশ্র অবস্থায় আছে। সুতরাং তাদেরকে তো সময় দিতে হবে গুছিয়ে আনার। তাদের কথাও সব কিছুই ধরে যদি সমালোচনা করা হয়, সঙ্গত হবে না। সরকারের তরফ থেকে কিছু ব্যত্যয় ঘটেছে ইতিমধ্যে, সেগুলো ধরিয়ে দিয়ে সংশোধন করতে হবে। কিন্তু আলোচনার সুর বা আমাদের কথা বলার ধরন যেন এমন না হয় যে এই দূরত্বটাকে উস্কে দিয়ে আরও বাড়িয়ে দেওয়া। সেটা দেশের ক্ষতি হবে। কাঙ্ক্ষিত যে বাংলাদেশের জন্য একটা অভ্যুত্থান হয়ে এত মানুষ জীবন দিয়েছে, সেইখানটা লক্ষ্যচ্যুত হবে। দূরত্বটা উস্কে দেওয়ার কথা বললেন, তার মানে কিছু একটা দূরত্ব তৈরি হয়েছে। আবার আপনি সেদিকেই যাচ্ছেন। মতভিন্নতা তৈরি হয়েছে, এটাকে দূরত্ব বলে না। এর আগেও তো এরকম অনেক বিষয়ে সরকারের সঙ্গে উপদেষ্টা নিয়োগ নিয়ে, একজন বিশেষ উপদেষ্টা তার সহকারী নিয়োগ নিয়ে, ডিসি নিয়োগ নিয়ে অনেক রকম ঘটনা ঘটেছে। যেই ছাত্রদেরকে ক্লেম সেটা করা হলো, কেবলই মতভিন্নতা। শেষ করি এক লাইনে, যেই ছাত্রদেরকে ক্লেম করা হয়েছিল যা প্রাথমিক নিয়োগদাতা এই সরকারের, সেই ছাত্ররা দাবি জানিয়ে তাদের দাবি আদায় না হতে মাঠে নেমে আসছিল। কিন্তু তারপরে যখন চট্টগ্রামে সাম্প্রদায়িক দাঙ্গা পরিকল্পিতভাবে বাঁধানোর চেষ্টা করেছে আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের লোকদের সামনে দিয়ে, তখন প্রধান উপদেষ্টা যখন গেছেন, তখন ডান বাম ধর্মীয় রাজনীতি করেন, বাম রাজনীতি করেন, মধ্যমন্ত্রী সবাই এক কাতারে গিয়েছে না? সুতরাং ওটা হচ্ছে মতভিন্নতা, আর এটা হচ্ছে ঐক্য। সুতরাং দূরত্ব আর মতভিন্নতা দুইটা এক জিনিস নয়, দুইটা এখনো এক কাতারে ফেলবার সময় আসেনি। আপনার কাছে একটু ফিরতে চাচ্ছি মোহাম্মদ মিরাজ মিয়া, আপনারাও যেহেতু এই গণ অভ্যুত্থানের বড় একটি অংশীজন এবং এখনো আপনারা একটি রাজনৈতিক দল নিয়ে আসার পরিকল্পনা করছেন বা বিভিন্নভাবে আলোচনায় আছেন, বিভিন্ন অবস্থান পাল্টা অবস্থানে আপনাদেরকেও বিভিন্ন বক্তব্য দিতে দেখা যাচ্ছে, আপনার কি মনে হয় যে এটা কেবলই মতভিন্নতা, কোনো দূরত্ব তৈরি হয়নি কোনো অংশীজনদের মধ্যে? প্রথমত হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সায়ন্ত ভাই এখানে আছেন, উনি অনেক অভিজ্ঞ ব্যক্তি, ওনাকেও ধন্যবাদ। যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ। দেখেন, একটা দেশের বর্তমানে বাংলাদেশে যে একটি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, বিগত 15 বছরের ফেসিস্ট একটা সরকারের পতন ঘটেছে। এই ফেসিস্ট সরকারের পতন যে ঘটেছে, এই ঘটানোর ক্ষেত্রে এখানে যারা অংশীজন ছিল, তারা কিন্তু সবাই একটা ঐকমত্যের ভিত্তিতে এসে তারা এক দফা দাবিতে কিন্তু তারা সবাই একতাবদ্ধ হয়েছে। এবং গণ অভ্যুত্থানের পরে, ফেসিস্ট সরকার পতনের পরে এখানে যখন রাজনৈতিক কিংবা ক্ষমতার ইস্যু আসে, তখন এটা স্বাভাবিক, একটা দেশে রাজনৈতিক দল থাকবে, সেখানে ভিন্ন মত থাকবে, সেখানে ভিন্ন মতাদর্শ থাকবে, সেখানে রাজনৈতিক বা রাষ্ট্রের পলিসিগত ইস্যু নিয়ে সেখানে ডিবেট হবে। এটা আসলে রাজনৈতিক দলের মধ্যে ডিফারেন্ট একটা অপিনিয়ন থাকবে। তো এক্ষেত্রে আসলে আমি যেটা বিশ্বাস করি যে বর্তমানে যেটা হচ্ছে, যে রাজনৈতিক দলের ক্ষেত্রে, বিভিন্ন রাজনৈতিক শক্তির ক্ষেত্রে, সিভিল সোসাইটির ক্ষেত্রে, যেহেতু রাষ্ট্রের বিভিন্ন পলিসি ইস্যুতে আলোচনা করা হচ্ছে, যে সংবিধান থাকবে, এটা কি সংস্কার হবে না সংশোধন হবে না নতুন করে লেখা হবে, এটা নিয়ে আসলে বিভিন্ন দল বিভিন্ন অপিনিয়ন
দেওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে আসলে এটা দলগত বা আদর্শগত ভিন্নতা, এটা আসলে দূরত্ব নয়। যেমন হচ্ছে আমরা বলছি যে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা বলছি যে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এবং সেটা জাতীয় আপনার গণপরিষদ গঠনের মাধ্যমে, কনস্টিটিউশন অ্যাসেম্বলির মাধ্যমে। সেখানে বিএনপি মনে করছে যে এই মুহূর্তে নতুন করে নতুন সংবিধান লেখার প্রয়োজন নেই। তো এক্ষেত্রে আসলে এটা আমাদের মধ্যে দূরত্ব বৃদ্ধি করছে না, আমাদের আসলে মতামতটা আমরা দিচ্ছি যে আমরা মনে করছি নতুন সংবিধান বাংলাদেশের জন্য, বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য কল্যাণকর। বিএনপি মনে করছে যে নতুন সংবিধান এখানে আরেকটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি তৈরি করতে পারে। জামাত তাদের ভিন্ন ভিন্ন পজিশন তৈরি করছে। যে কারণে আমরা বলছি যে বাংলাদেশ এখন এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে অনেকগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে। বাংলাদেশ নামক রাষ্ট্রের যে সংস্কার, এই সংস্কার রিলেটেড আমাদের বিভিন্ন জায়গায় অর্থনৈতিক সেক্টরে সংস্কার, প্রশাসনের সংস্কার, আমাদের সাংবিধানিক সংস্কার, আমাদের বিচার বিভাগের সংস্কার, এই সংস্কার নিয়ে আমাদের যে ডিবেটগুলো চলমান, আমরা বিশ্বাস করি যে রাজনীতিতে এই ধরনের ডিবেট, এই সংস্কার নিয়ে পলিসিগত ইস্যু নিয়ে আমাদের যে ডিফারেন্সিয়েশন বা পলিটিক্যাল যে অপিনিয়ন, সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক সৌন্দর্য। এই অপিনিয়নের মাধ্যমেই সুন্দর সুন্দর পলিসি বের হয়ে আসবে এবং সংস্কার রিলেটেড আমরা যে জেনারেল একটা যে কনসেনসাস চাচ্ছি, যে একটা পাবলিক, একটা সকলের মধ্যে একটা ঐক্য, সে ঐক্যতে পৌঁছাতে সমর্থন হবে। আমি বিশ্বাস করি যে এখন পর্যন্ত রাজনৈতিক দল এবং নতুন রাজনৈতিক শক্তির মধ্যে ওই রকম দূরত্ব এখন পর্যন্ত বাড়েনি। যেটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন পলিসিগত ইস্যুতে, রাষ্ট্রীয় যে ইস্যুতে মত পার্থক্য বা পলিটিক্যাল অপিনিয়নের যে পার্থক্য, সেটা। কিন্তু বেসিক কিছু জায়গা তো থাকে যেখানে আপনারা সবার একটাই লক্ষ্য ছিল জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। নির্বাচন নিয়ে, যে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান যেই মাধ্যম নির্বাচন নিয়েও দেখা গিয়েছে আপনাদের মধ্যে মত পার্থক্য। কেউ চাচ্ছেন নির্বাচন অতি দ্রুত সময়, কেউ বলছেন সংস্কার শেষ হোক, সংবিধান নিয়ে যেমনটা আপনি বললেন। তো এরকম বেসিক কিছু যে জিনিস থাকে সেখানেও যদি মত পার্থক্য থাকে, তো সেই ক্ষেত্রেও কি এটা কেবলই মত ভিন্নতা, কোনো দূরত্ব নয়? দেখেন, যে নির্বাচনের প্রশ্নে আমরা বলছি যে বর্তমানে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট, এটি একটি নজিরবিহীন সরকার। বাংলাদেশের ইতিহাসে ইন্টারিম গভর্নমেন্ট কখনো ছিল না। তো আপনার এখানে দুইটা পার্থক্য, স্পষ্ট একটা পার্থক্য আছে। একটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, যেটা বর্তমানে আছে অন্তর্বর্তী সরকার, আরেকটা হচ্ছে আপনার যে তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার আসে, তিনি 3 মাস সময় নিয়ে থাকেন। 3 মাসের মধ্যে তার কাজ হচ্ছে একটা বেসিক একটা নির্বাচন আয়োজন করা, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। কিন্তু এই যে ইন্টারিম যে সরকারটা গঠিত হয়েছে, এটা আসলে কোনো তত্ত্বাবধায়ক সরকার না, কিংবা শুধুমাত্র নির্বাচনের জন্য ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়নি। জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান ছিল, সেই গণ অভ্যুত্থানটি কিন্তু পরবর্তীতে রাষ্ট্র সংস্কারের দিকে সেটি কিন্তু যায়। তো যে কারণে ইন্টারিম সরকারের কাজ হচ্ছে, এটি আসলে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে আসে। এই সরকারের কাজ হচ্ছে শুধু নির্বাচন না। আমরা অবশ্যই চাই যে নির্বাচন অবশ্যই হবে, কিন্তু এই সরকারের কিছু বেসিক কাজ আছে, যে বেসিক সংস্কারের আগে আসলে আমরা মনে করি যে নির্বাচন প্রসঙ্গটি অপ্রাসঙ্গিক। তো যে কারণে আমরা বলছি যে এই সরকারের কাজ হচ্ছে নির্বাচন, এবং যে রাষ্ট্রের যে ইনস্টিটিউশনাল বা সাংবিধানিক যে প্রতিষ্ঠান আছে, বা রাষ্ট্রের যে আইন বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন, সংবিধান বলেন, সব কিছুর বেসিক সংস্কার এবং নির্বাচন দুটো একসাথেই চলতে পারে। জি, আপনার কাছে আবারও ফিরবো। আমরা একটু যাবো সাখাওয়াত হোসেন শান্ত আপনার কাছে, যে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে শোনা যাচ্ছে যে ষড়যন্ত্র চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কিন্তু অনেকবার আমরা বলতে শুনেছি যে ষড়যন্ত্র চলছে, আসছে নির্বাচন, সব থেকে কঠিন হতে যাচ্ছে। এবং জয়নাল আবদিন ফারুক, যদি আমি একদম সর্বশেষ বলি, একটি কথা বলেছেন যে বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে। এই যে তাদের একটি ষড়যন্ত্রের আভাস পাওয়ার বিষয়টি, আপনার জায়গা থেকে কি বলবেন? কোনো আভাস আছে ষড়যন্ত্রের? আভাস আছে কিনা এটা যারা বলছেন তারা বলতে পারবেন, তবে ধারণা করাটা অমূলক নয়। এই জন্য দেখেন, 2006 সালে যে 111 গভর্নমেন্টটা আসলো, এটা আর্মি শাসিত বিশেষ সরকার, এটা ছিল ইন্ডিয়ার তৈরি একটা প্লট। প্রণব মুখার্জি পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় যে রোল প্লে করেছিলেন, পরবর্তীতে রাষ্ট্রপতি থাকা অবস্থায়, এবং তিনি তার কোয়ালিশন ইয়ার্স 1996 to 2012 বইতে বাংলাদেশের উপর একটা চ্যাপ্টার করে স্পষ্ট করে বলেছেন কিভাবে জেনারেল মঈনের সঙ্গে তিনি নেগোসিয়েশন করেছেন যে হাসিনা ক্ষমতায় আসলে তাকে সপদে বহাল রাখা হবে, বিপদে ফালানো হবে না, সব কিছু। এবং হাসিনা তো অক্ষরে অক্ষরে পালনও করেছে। যেই 111 সরকার -2 চেয়েছিল বলছে, সেই 111-এর হোতা জেনারেল মঈনকে সেনাপ্রধান হিসেবে বহাল রেখেছিল শেখ হাসিনা ক্ষমতায় আসার পরেও। সেই 111-এর জেনারেল মাসুদকে রাষ্ট্রদূত বানিয়েছিল, পরে এমপি বানিয়েছে। সেই জেনারেল মঈন আমেরিকায় যাওয়ার পরে ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে টাকা দিয়েছে। সুতরাং প্রণব মুখার্জির ওই বই এবং শেখ হাসিনার যে পরবর্তী যে পদক্ষেপ, দুটা মিলে যায়। সুতরাং সেই প্রেক্ষাপটে এসে সেখানে মুখে মুখে -2 বলা হলেও আসলে সেটা ছিল
-1 প্লট। -1 মানে হচ্ছে বিএনপিকে মাইনাস করা। সেটা বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সন্তান বা তার শীর্ষ নেতাদেরকে স্প্লিট করে দিয়ে বিএনপিকে দৃশ্যপট থেকে মাইনাস করার একটা প্লট ছিল। সুতরাং এখনও তো সেই ইন্ডিয়া বাংলাদেশের রাজনীতি নিয়ে সক্রিয়। শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যাকারী, 16 বছর ধরে গুম খুনের নায়ক, মাফিয়াতন্ত্র কায়েমকারী। তাকে ইন্ডিয়া আশ্রয় দিয়ে ক্ষান্ত হয়নি, বাংলাদেশে তার পাসপোর্ট বাতিল হচ্ছে আর ইন্ডিয়া তার ভিসা বাড়াচ্ছে। সুতরাং ইন্ডিয়ার একটা এজেন্ডা থাকতে পারে, রাজনৈতিক এজেন্ডা। বাংলাদেশ যেহেতু একটি ওই লেভেলের রাজনৈতিক শক্তিমত্তার পরিচয় দানকারী কোনো রাষ্ট্র নয়, আমরা একটু বুঝতেই পারেন যে আমাদের এইখানে নানান রকমের বাইরের এবং ইন্টারনাল নানান রকমের খেলোয়াড় এখানে খেলতে চেষ্টা করে। এটা তো অমূলক নয়, মিথ্যা নয়, মানে অমূলক বলছি না, এটা তো মিথ্যা নয়, প্রকাশ্য। সেই ক্ষেত্রে ইন্ডিয়া বাংলাদেশের রাজনীতি নিয়ে ফ্যাসিবাদের পক্ষে 16 বছর অবস্থান নিয়ে তাদের একটা বৃত্তকে ক্ষমতায় রেখেছিল। সেই বৃত্ত গদিচ্যুত হওয়ায় তারা দিশেহারা হয়ে গেছে। এখন সেই বৃত্তকে আনবার জন্য নিজেদের মধ্যে বিভেদ তৈরি, দেশের মধ্যে সরকারের মধ্যে তাদের লোক ঢুকিয়ে কীভাবে বিভ্রান্ত করা বা রাজনৈতিক দলগুলোকে বিভ্রান্ত করা নানামুখী ষড়যন্ত্র করতে পারে। সেই ষড়যন্ত্রের জন্য তাদের হাতে টাকা আছে। আওয়ামী লীগ 16 বছর ধরে যে পরিমাণ টাকা লুটপাট করেছে, সেই টাকা তো এখনও তাদের হাতছাড়া হয়নি। সেই টাকা রাষ্ট্র উদ্ধার করতে পারেনি। শুধুমাত্র শেখ হাসিনা, তার ছেলে জয়, তার বোন রেহানা এবং রেহানার মেয়ে ইউকের আপনার এমপি টিউলিপ, এই 4 জনের বিরুদ্ধে প্রাথমিক অবস্থায় 80,000 কোটি টাকা পাচারের অভিযোগ এনেছে, তদন্ত হচ্ছে। টিউলিপের বিরুদ্ধে খোদ ইউকেতে তদন্ত হচ্ছে। সে অন্য একজনের সুবিধায় ফ্ল্যাট কিনে দামি ফ্ল্যাটে থাকছে। সুতরাং নৈতিকভাবে যে তারা দুর্বল সেটা প্রতিষ্ঠিত। জয়ের দুর্নীতি তো আকাশে বাতাস ছিল। সুতরাং তাদের হাতে এই অবস্থাটা একদম রুট লেভেল পর্যন্ত বিস্তৃত ছিল। আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত এরকম খুব কম লোক পাবেন তারা সৎ রাজনীতি করেছে। বেশিরভাগে তারা যারাই সুযোগ পেয়েছে লুটপাট করেছে। সুতরাং তাদের হাতে টাকা আছে, আর টাকার অনৈতিক ব্যবহার খুব ভয়াবহ। যেহেতু টাকাটা অনৈতিক, সেই টাকার অনৈতিক ব্যবহার হওয়া স্বাভাবিক, সেটা ভয়াবহ। সুতরাং ষড়যন্ত্র নানামুখী হতেই পারে, এটা অমূলক নয়। সুনির্দিষ্টভাবে কোনো তথ্য কোনো দলের কাছে বা ব্যক্তির কাছে থাকলে সেটা তারা বলতে পারবেন, কিন্তু আমি বলছি আমার ধারণার কথা। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত প্রতিবেশী দেশ ভারত। কারণ তারা যদি এই ষড়যন্ত্রে পানি না ঢালতো, ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত না থাকতো, তাহলে তারা শেখ হাসিনাকে, একজন গণহত্যাকারীকে, এইভাবে গণতন্ত্র এবং মানবাধিকারের বিপরীতে গিয়ে আশ্রয় প্রশ্রয় দিত না, তার ভিসার মেয়াদ বাড়াতো না। বাংলাদেশ থেকে চিঠি লিখে তাকে চাওয়া হচ্ছে, ফেরত চাওয়া হচ্ছে, বিচারের মুখোমুখি করবে, আইনানুগ বিচার হবে। যদি আইনে নির্দোষ প্রমাণিত হয় নির্দোষ হবে, আর যদি অপরাধ করে থাকে বিচার হবে। ভেরি সিম্পল। সেখানে শেখ হাসিনাকে তারা রেখে আশ্রয় দিয়ে আবার ভিসা বাড়াচ্ছে উল্টা না দিয়ে। সুতরাং ষড়যন্ত্র ভেতরে এবং বাইরে। আপনি দেখেন উপদেষ্টাদের মধ্যে কোনো উপদেষ্টার ব্যাপারে ছাত্রদের তরফ থেকে আপত্তি ছিল, বিএনপির তরফ থেকে, জামাত ইসলামী, সমস্ত রাজনৈতিক দলের তরফ থেকে ডায়ালগ করার সময় তারা ওপিনিয়ন জানিয়ে আসছে, আপত্তি জানিয়ে আসছে। সেই উপদেষ্টা চেঞ্জ করা হয়নি। কোন শক্তি বলে তারা থাকে? তার মানে সরকারের ভেতরেও কোথাও কোথাও ষড়যন্ত্রকারীদের কোনো রকম যোগসূত্র আছে কিনা সেই সন্দেহ তো আমরা করতেই পারি। সেটা সুনির্দিষ্ট প্রমাণ হয়তো নেই আমাদের হাতে, কিন্তু সিমটম দেখে করতে পারি। বিভিন্ন ইস্যুতে যে এই যে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে এখনও কেন ছাত্রদেরকে রাস্তায় নেমে দাবি করতে হবে, সেটা কথা হবে, ডায়ালগ হবে এবং সরকার সেটা মানবে। যদি ছাত্র জনতা অভ্যুত্থানকারীদের বা এই যে স্টেক হোল্ডার পলিটিশিয়ান যারা গণঅভ্যুত্থানের পক্ষের ফ্যাসিবাদ বিরোধী, তাদের কোনো কিছু তাদের অযৌক্তিকও মনে হয় যে হ্যাঁ এই ব্যক্তির বিরুদ্ধে বা এই ব্যক্তিবর্গের বিরুদ্ধে তোমরা এই অভিযোগ এনেছো, আমরা তদন্ত করে দেখেছি, এরকম না, তাহলে সে আলোচনা ব্যাখ্যা দিয়েও তাদেরকে সন্তুষ্ট করতে হবে। সরকারের তরফ থেকে সেটা করছে না প্রপারলি বলে এই যে সেখানে একটু সন্দেহ তৈরি হতে পারে। ফলে এইসব নিয়ে ষড়যন্ত্র, সন্দেহ, এটা রাজনীতির অংশ, এটা প্রকাশ করতেই পারে। এটা করার একটা ভালো দিক হচ্ছে যদি কারো মধ্যে এরকম সুপ্ত ইচ্ছাও থাকে, তারা অ্যালার্ট হয়ে যাবে যে বিএনপির মতো একটা বড় শক্তি বা ছাত্র জনতার মতো অভ্যুত্থানকারী শক্তি, তারা যখন ষড়যন্ত্রের কথা উচ্চারণ করছে, তার মানে তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখছে, কারো যদি ইচ্ছাও থাকে তারা নিজেদের নিবৃত করতে পারে। সুতরাং এটাকেও ভিন্নভাবে বা দর্শনীয়ভাবে দেখার সুযোগ। আপনার কাছে একই প্রশ্ন, আপনারা কি পাচ্ছেন কোনো ষড়যন্ত্রের আভাস?
আহ, দেখেন, বাংলাদেশে বর্তমানে যেরকম একটা সিনারিও তৈরি হয়েছে, এরকম একটি সিচুয়েশনে আমরা বলছি যে ইন্টারিম গভর্নমেন্টের অধীনে মাধ্যমে এটা একটা গণ অভ্যুত্থানের ফলাফল হিসেবে ইন্টারিম সরকারটি এসেছে। তো যে গণ অভ্যুত্থান যাদের বিরুদ্ধে সংগঠিত হয়েছে, যে ফেসিবাদী সরকার, সেই ফেসিবাদ তারা সবসময় চেষ্টা করবে কিভাবে বাংলাদেশকে ষড়যন্ত্র করে অস্থিতিশীল তৈরি করে কিংবা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে, নতুন ইস্যু তৈরি করে, সেখানে তাদের রাজনৈতিক যে তাদের যে স্টেক হোল্ডার বা তাদের রাজনৈতিক যে হোল্ড, সেটা কীভাবে গ্রহণ করা যায়। তো যে কারণে আমরা বিশ্বাস করি, যেহেতু এই বাংলাদেশে ফেসিবাদী সরকারের পতন হয়েছে, কিন্তু যে ওভারঅল যে ফেসিবাদী যে স্ট্রাকচার রয়েছে, যে ফেসিবাদী কাঠামো রয়েছে, এখানে এস্টাবলিশমেন্ট রয়েছে, ফেসিবাদদের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এবং আমাদের শত্রু রয়েছে যারা এই ফেসিবাদের দোসরদেরকে আশ্রয় দিচ্ছে, যে কারণে আসলে এটি খুবই স্বাভাবিক যে ওখান থেকে আসলে ষড়যন্ত্র হতে পারে। তবে এই ষড়যন্ত্র আসলে প্রত্যেকটা রাষ্ট্রের ক্ষেত্রে, প্রত্যেকটা এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে, যে কোনো গভর্নমেন্টের ক্ষেত্রে ষড়যন্ত্র হয়ে থাকে, এটা রাজনীতিতে স্বাভাবিক। যে কারণে যেটা হতে হবে, এই ধরনের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য যেই সকল রাজনৈতিক দল আছে, যারা স্টেক হোল্ডার আছে, সিভিল সোসাইটি আছে, জনগণ আছে, সবাইকে বাংলাদেশ ইস্যুতে, বাংলাদেশ নামক রাষ্ট্র ইস্যুতে তাদেরকে একটা জায়গায় এসে, একটা সুতায় এসে তাদেরকে একতাবদ্ধ হতে হবে বাংলাদেশ ইস্যুতে এবং এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে, দেখেন, যে ব্যাপারটা আসলে সায়ন্ত ভাই থেকে এসেছিল, যে হচ্ছে ছাত্ররা আসলে একটা ইমোশন এবং হচ্ছে লজিকের মাঝামাঝি আছে। দেখেন, আমি বলতে চাই আসলে এখানে ছাত্র আসলে ইমোশন বা লজিকের মাঝামাঝি, ছাত্রদেরকে তারা বয়সে কম বলে কিংবা নাগরিক শক্তি তারা বয়সে কম বলে তাদেরকে আসলে ইমোশন দিয়ে তাদের ব্যাপারটাকে আসলে ওইভাবে আপনি সারফেস করে দিতে পারেন না। কারণ এই যেটা ইমোশন, আমরা যেটাকে বলছি ইমোশন, হাসিনার বিরুদ্ধে দাঁড়ানো, গুলির বিরুদ্ধে দাঁড়ানো, সেটা আসলে ইমোশন না, সেটা আসলে যে দেশপ্রেম থেকে। কারোর মধ্যে যদি দেশপ্রেম যদি না থাকে, তাহলে সে আসলে গুলির বিরুদ্ধে সে দাঁড়াতে পারে না। কারোর বিরুদ্ধে যদি হচ্ছে, আপনি দেখেন, বলা হচ্ছে ছাত্র আসলে ইমোশনের মাঝামাঝি। আমরা যেটা বলছি যে বিগত যে ৭২-এর যে সংবিধান, সেই সংবিধানের মধ্যে এমন কাঠামো আছে, যেই সংবিধানের মাধ্যমে পরবর্তী সরকার যিনি আসবেন তারও আসলে এখানে স্বৈরাচারী হওয়ার মতো, প্রাইম মিনিস্টারিয়াল ডিক্টেটরশিপ হওয়ার মতো এখানে উপাদান আছে। যে কারণে ছাত্ররা বারবার বলছি যে আমাদের নতুন সংবিধান প্রয়োজন, যেই সংবিধান হবে গণমানুষের সংবিধান, যেই সংবিধান একজন প্রধানমন্ত্রীর যে তার অবাধ ক্ষমতা চর্চার যে কাঠামো, সেটিকে চেপে ধরবেন। আপনি যদি এখন এটিকে বলেন যে এটি আসলে ইমোশনের মাঝামাঝি আছে, সেটিকে আমি দ্বিমত করছি। দ্বিতীয়ত দেখেন, আমরা বলছি যে পৃথিবীতে যেখানেই গণ অভ্যুত্থান হয়েছে, পৃথিবীতে যেখানেই বিপ্লব সংগঠিত হয়েছে, আপনি ফ্রান্স বলেন, আমেরিকান রিভলিউশন বলেন কিংবা আলজেরিয়াতে বলেন, এরকম গণ অভ্যুত্থানের একটা দালিলিক ভিত্তি যদি না থাকে, তাহলে আপনার ৫ থেকে ১০ বছর পরে কেউ যদি এসে বলে জুলাই আগস্টে বাংলাদেশে কোনো গণ অভ্যুত্থান হয় নাই, জুলাই আগস্টে যেটি হয়েছে সেটি ছিল আসলে একটা কিশোর গ্যাংদের একটি রায়ট হয়েছিল, তাহলে তো আপনি এটা কোনো প্রমাণ নেই, ভিত্তিমূল নেই। যে কারণে আমরা বলি যে জুলাই যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এই গণ অভ্যুত্থানের একটি দালিলিক প্রমাণ হিসেবে জুলাইয়ের প্রোক্লেমেশন দরকার। এখন আপনি যদি সেটিকে ইমোশনের মধ্যে নিয়ে যান, সেই প্রোক্লেমেশনটা দরকার, এই সিদ্ধান্তটা আসতে ৫ মাস সময় লাগলো কেন? যে কারণে আমরা বলছি, দেখেন, এই সিদ্ধান্তটা আসলে সকল স্টেক হোল্ডার বলেন, বাংলাদেশের জনগণ বলেন, সবার ঐকমত্যের ভিত্তিতে আসা উচিত ছিল, কিন্তু আসলে কেউ এটার ব্যাপারে ওইভাবে আসলে তারা এটাকে কি দূরত্ব বলে না? এটাকে দূরত্ব বলতে হচ্ছে, দেখেন, আমরা যখন বলছি যে ছাত্ররা যখন এটাকে উদ্যোগ নিল, তখন আসলে রাজনৈতিক দলগুলো এটিকে স্বাগত জানালো যে আসলে একটা পক্ষ থেকে এই ঘোষণাপত্র না হয়ে আমরা সবাই এটাকে রাষ্ট্রীয়ভাবে এক হয়ে একটা রাষ্ট্রীয়ভাবে যখন দিব, তখন আসলে এটা ঐকমত্যের ভিত্তিতে হবে। এই যে দেখেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে মত পার্থক্য হবে, জুলাইয়ের ঘোষণাপত্র দরকার আছে কি নাই, বা এই দূরত্ব থেকেই কিন্তু পরবর্তীতে আবার সবাই একতাবদ্ধ হয়েছে যেটা আসলে রাষ্ট্রীয় উদ্যোগে হওয়া উচিত। তারপরে দেখেন, আমরা বলছি যে সেটা সরকার থেকে ঘোষণা আসলো যে তার সরকারে ভাবে সবাইকে নিয়ে ঘোষণাপত্র দেওয়া হবে, তারপর আপনারা সেখান থেকে সরে আসলেন, কিন্তু তার আগে পর্যন্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো রাজনৈতিক দল কি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিল, কথা বলেছিল যে আসলে ঘোষণাপত্র দরকার? আমরা আসলে কোনো ওইভাবে কারো থেকে এই আলাপটা আমরা উঠিনি। ইভেন হচ্ছে যারা সরকারে ছিল, এই সরকার একটা গণ অভ্যুত্থানের কনসিকুয়েন্স হিসেবে সরকার এসেছে, সরকারের কাছ থেকেও এই ধরনের ঘোষণাপত্রের কোনো আলাপ আসেনি। যখনই ছাত্র জনতা মনে করেছে যে এই ধরনের একটা ঘোষণাপত্র বিশ্বের বিভিন্ন জায়গায় আছে এবং এই ধরনের গণ অভ্যুত্থান একটা দালিলিক প্রমাণ থাকা উচিত, আমরা যখন ৩১শে ডিসেম্বর যখন ঘোষণাপত্রের দাবিতে শহীদ মিনারে এক হওয়ার একটা কর্মসূচি দিয়েছি, তখন আসলে সরকার থেকে এবং তারা জানিয়েছে যে এটা আসলে রাষ্ট্রীয় উদ্যোগ হবে। তখন আমরা মনে করেছি যে যেহেতু এটা রাষ্ট্রীয় উদ্যোগে হবে, এখানে আসলে রাজনৈতিক দল এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে বিভাজন তৈরি না করে কিভাবে এক হয়, একতাবদ্ধ হয়ে এই ঘোষণাপত্রটা আসলে বাস্তবায়ন করা যায়, সেক্ষেত্রে আমরা নজর দিয়েছি। ব্যবহার করেছিলেন সংবিধানকে কবর দেওয়া হবে, এবং সেই প্রসঙ্গে মির্জা আব্বাস বলেছিলেন এটি ফ্যাসিবাদের ভাষা, এবং সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছিলেন এ ধরনের বক্তব্য স্বাধীনতা বিরোধীদের পক্ষেই দেয়া সম্ভব। দুটি শব্দই কিন্তু খুব ভারী দুটি শব্দ, ফ্যাসিবাদের ভাষা এবং স্বাধীনতা বিরোধীদের পক্ষেই দেয়া সম্ভব। তো সেক্ষেত্রে আপনারা জুলাই আগস্ট অভ্যুত্থানে গুলির সামনে দাঁড়িয়েছিলেন, যেমনটা বলেছিলেন, কোনো আবেগ না, দরকারে, দেশের দরকারে দাঁড়িয়েছিলেন। সেক্ষেত্রে আপনাদেরকে যখন এই দুটি শব্দ দিয়ে বলা হয়, আপনাদেরকে নির্ধারণ করা হয়,
তখন কি বলবেন? দেখেন, আমি একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, আপনার যখন বাংলাদেশের এই ভূখণ্ডে যখন ছাত্রদের নেতৃত্বে যতগুলো গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং সেই গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর যখনই কোনো রাজনীতির নতুন রূপরেখার পথ তৈরি হয়েছে, তখন ছাত্রদের থেকে সেই স্টেকটা দেখা গিয়েছে যে রাজনৈতিক দলের হাতে চলে গিয়েছে। কিন্তু এবারই বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো গণ অভ্যুত্থানের পরে, যে গণ অভ্যুত্থান আসলে ছাত্রদের নেতৃত্বে হয়েছে, ছাত্ররা প্রথম রাষ্ট্রকে ক্লেম করছে যে এবার আর রাজনীতিবিদদের হাতে কিংবা রাজনৈতিক দলের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া যাবে না। যেটা করতে হবে, আগে রাষ্ট্রের যে বেসিক সংস্কার সেটি করতে হবে। আপনি দেখেন, এখানে একটা বিষয় স্পষ্ট দাঁড় করানো হচ্ছে, সেটা হচ্ছে যে নতুন সংবিধান তৈরি করা মানে হচ্ছে ৭১কে অস্বীকার করা। আমরা কিন্তু বারবার বলছি ছাত্রদের থেকে, জাতীয় নাগরিক কমিটি থেকে, যে ১৯৪৭-এর যে দেশভাগ বা পাকিস্তান আন্দোলন, তারপরে ১৯৭১-এর যে মহান মুক্তিযুদ্ধ, তারপরে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এগুলো হচ্ছে একটা ধারাবাহিক একটা আমাদের ইতিহাসিক বিবরণ। ১৯৭১ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবময় অর্জন। আমাদের হচ্ছে এই ১৯৭১-এর ধারাবাহিকতা হিসেবে ২৪ এসেছে। আপনি যদি বিশ্বের অসংখ্য রাষ্ট্র আপনি পাবেন যেখানে তারা স্বাধীনতার পরে তারা নতুন সংবিধান প্রণয়ন করেছে। আমি একটা লাইন একটু শেষ করি। দেখেন, বিশ্বের অসংখ্য রাষ্ট্র রয়েছে যারা স্বাধীন হওয়ার পর একটা কনস্টিটিউশন সংবিধান তৈরি করেছে, কিন্তু সেই সংবিধানের অধীনে যখন কোনো স্বৈরাচারী ব্যবস্থা কায়েম হয়, পরবর্তীতে গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন ওই সরকার পতন হয়, সবাই কিন্তু আবার নতুন সংবিধানের দিকে যায়। আপনি যদি স্পেনের দিকে তাকান, কিংবা হচ্ছে আপনি যদি চিলির দিকে তাকান, আপনি যদি দক্ষিণ আফ্রিকার দিকে তাকান, তারা কিন্তু সবাই পরবর্তীতে তারা কনস্টিটিউশন তৈরি করেছে। আপনি পরবর্তীতে কনস্টিটিউশন তৈরি করা মানে এটি নয় যে আপনি মুক্তিযুদ্ধকে অস্বীকার করছেন। আমরা বলি যে নতুন যে সংবিধান হবে সেখানে অবশ্যই ৭১ যে আমাদের যে মহান যে গৌরব অর্জন সেটি অবশ্যই থাকবে। নতুন কনস্টিটিউশন তৈরি করা মানে এটি নয় যে এটি আসলে ৭১ বিরোধী। আমরা মনে করি যে ৪৭, ৭১, ২৪ এগুলো হচ্ছে আমাদের ধারাবাহিক অর্জন, একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্টরি না কিংবা পরস্পর বিরোধী নয়। স্বাগত হোসেন শান্ত, একই জায়গা আপনার কাছেও ফিরতে চাই, যে ঐক্যমত্যের জায়গা, যেই মূল জায়গা ঘোষণাপত্র, যেটার মাধ্যমে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের দালিলিক প্রমাণ, যেমনটা বললেন মিরাজ মিয়া, যে থাকে, সেইখানেই যেখানে এরকম একটা বিভাজন দেখা দিয়েছিল বা এইরকম কিছু শব্দের তৈরি হয়েছিল অংশীজনদের মাঝখানে, শব্দ চলে এসেছিল, সেক্ষেত্রে এটাকে দূরত্ব বলবেন কিনা আপনি? আমি আমার আপত্তির জায়গাটা আবারও জানিয়ে রাখি, এবং আমার এটা কারো কারো একটু রূঢ় মনে হতে পারে। ফ্যাসিবাদের পক্ষের যেই শক্তি, যারা পরিবর্তিত পরিস্থিতিতে অনেকটা ঘাপটি মেরে গেছে কিন্তু অন্তর্দহন আছে, তাদের যে কৌশলী চেষ্টা, বারবার এরকম দু একটা শব্দকে খুঁচিয়ে খুঁচিয়ে এনে একজনের কথা দিয়ে আরেকজনের সেটা রিপ্লাই বের করা, আবার ওইটা পেয়ে গেলেই তার রিপ্লাইকে আরেকজনকে ধরে আরেকটা বের করে আনা, এইটা মোটিভ ওটুকু বোঝার মতো মেধা এদেশের অনেক দর্শকের বা অনেকের আছে। দয়া করে কোনো সংবাদ মাধ্যম বা কারো উচিত হবে না এরকম এই বিশেষ কোনো শব্দকে এইভাবে প্রাধান্য দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বের করা। সেটা আমাদের কাছে কখনো কখনো এরকম একটু ভিন্ন ব্যাখ্যা মনে হতেও পারে, যে ওই যে ফ্যাসিবাদের পক্ষের শক্তি ছিল, পরিবর্তিত পরিস্থিতিতে তারা এখন এটা মেনে নিয়েছে, বসছে, কথা বলছে, কিন্তু ভেতরে দহন আছে, যে কারণে খুঁচিয়ে ওই নেগেটিভ শব্দগুলোকে এনে সেটাকে ব্যবহার করে প্রতিপক্ষ বানিয়ে তার মুখ থেকে আর একটা শব্দ বের করা। আপনার প্রোগ্রামের মধ্যে এই যে বিষয়গুলো আনছেন, এগুলো বড় কোনো বিষয়ই আদতে নয়। আপনি বরং পজিটিভটা কেন দেখতে পাচ্ছেন না, যে ছাত্ররা, হ্যাঁ, তারা যেভাবেই হোক আলাপ আলোচনা করে জুলাই প্রোক্লামেশনটা রেডি করলে খুব ভালো উদ্যোগ ছিল, তারা তাড়াহুড়া করেছে অথবা রেসপন্স পায়নি প্রপারলি অন্য অংশ থেকে, তারা এটা করতে গেছে। কিন্তু করতে যাওয়াতে ওই যে আমি বলছি যে ছাত্ররা, তাদের কারো রাজনৈতিক অভিজ্ঞতা কম, বয়স কম, কিছু বড়দেরই ভুল হয়, দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্নদেরই ভুল হয়। ফলে এইটা করতে গিয়ে যদি ওই দিন এরা ঘোষণাটা দিয়ে ফেলতো, রাজনৈতিক শক্তি যেহেতু এটাকে তখনও পর্যন্ত ওন করে নাই, তখন ওন না করলে মুখোমুখি দাঁড়িয়ে যেত দুইটা শক্তি। সেটাকে মিনিমাইজ করবার জন্য সরকার কি চমৎকার একটা পদক্ষেপ নিল, অত্যন্ত দারুণ কৌশল ছিল এটা, যে ঠিক আছে সরকার এটা ঘোষণা করবে, খুবই অল্প সময়ের মধ্যে একটা প্রেস কনফারেন্স করে সিদ্ধান্ত নিয়ে উভয় পক্ষের সম্মান রক্ষা করে কনফ্রন্টেশনের দিকে যাওয়ার পথ যাতে খুঁজতে তৈরি না হয়। কারণ কোনো রকম কনফ্রন্টেশনের দিকে গেলে কোনো রকম দূরত্ব তৈরি হলে ওই দূরত্বের মধ্যে ঢুকে পড়বে ফ্যাসিবাদ। সেই জন্য কি চমৎকার একটা উদ্যোগ নিল।
সুতরাং এটা তো দূরত্ব সৃষ্টি হওয়ার আগে দূরত্ব মোচন হয়ে গেছে। মতভিন্নতা ছিল, সেই মতভিন্নতাটা দূরত্ব এবং কনফ্রন্টেশনের দিকে যাতে না যায়, সরকার চমৎকার একটা উদ্যোগের মাধ্যমে সেটাকে ডিসমিস করে দিল। এইভাবে প্রত্যেকটা বিষয় যখন আসে, আমাদের উচিত হবে সেগুলোকে অ্যাড্রেস করে যে এইটা যেটা করেছে এটা না করলে ভালো হয়, এই মোটিভ নিয়ে আলোচনায় যাওয়া। কোনোভাবেই আজকে এখানে আমি একটা মতাদর্শগতভাবে আমি বিএনপিকে ওন করি, আমি কোনো পদধারী কেউ না হলেও আমি বর্ণ লুকাই না, কোনো দিন লুকাইনি, ফ্যাসিবাদের আমলও লুকাইনি। আমি বিএনপি দলটাকে ভালোবাসি এবং তাদেরকে আমি ওন করি, সমর্থন করি, কিন্তু আমি কোনো পদধারী কেউ না, কোনো দিন ছিলাম না। সে নাগরিক কমিটির আছে, কথা হলে কোনোভাবেই তাদের একটা কোনো কথা, তাদের এমন কিছু কথা আছে যেটা দিয়ে আমি পাল্টা অ্যাটাক করতে পারি, বিএনপির অনেক কথা আছে সেটা দিয়ে পাল্টা অ্যাটাক করতে পারে, কিন্তু সেই অ্যাটাকিং শব্দগুলোকে যেন আমরা উপজীব্য করে না তুলি। আমি এটা অনুরোধের সুরেই বললাম যে আমরা যারা অতীতে অনেকের ভূমিকা জানি, অনেক টেলিভিশন চ্যানেলের ভূমিকা আমরা জানি, সংবাদ মাধ্যমের ব্যক্তিদের আমরা চিনি, কথা বলার টোন দেখলে, বিষয়বস্তু দেখলে, আলোচনা দেখলে যাতে মানুষ রং মেসেজ ক্যারি না করে যে তারা এই শক্তিগুলোর মধ্যে দূরত্বটাকেই বাড়ানোর জন্য উপজীব্য করছে এই বিষয়গুলোকে এবং শব্দগুলোকে, সেই ফাঁদটা তৈরি করার দিকে সংবাদ মাধ্যমও যাতে না যায়, সচেতনভাবে সেটা এড়িয়ে চলার চেষ্টাটা করতে হবে। আর আমরা যারা আলোচনায় আসি, অবশ্যই আসা উচিত। রাজনৈতিক দল একটা স্টেক হোল্ডার, তার পলিটিশিয়ান, সংবাদ মাধ্যম পলিটিশিয়ান না। সংবাদ মাধ্যমের কোনোভাবেই কাজ না ওই পলিটিশিয়ানদের ভাষায় কথা বলা বা পলিটিশিয়ানদের মতো করে রিপ্লাই দেওয়া বা সেটাকে উস্কে দেওয়া। সেটা দিয়েছে 16 বছর আমরা এটা ফেস করে করে বেড়ে উঠেছি। সুতরাং এর রন্ধ্রে রন্ধ্রে চিনি আমরা। রাজনৈতিক দলগুলোর ভুল আছে, তাদেরও তো উচিত, এই সরকারের ভুল আছে, ছাত্রদের ভুল আছে, ভুল তো থাকবেই। প্রত্যেকটা দলের আলাদা আলাদা আদর্শ আছে, আলাদা আলাদা অবস্থান আছে, আলাদা আলাদা এজেন্ডা আছে, আলাদা আলাদা টার্গেট আছে। সুতরাং তাদের কৌশল, তাদের অবস্থান, কখনো কখনো টেম্পার হারিয়ে কারো কারো কোনো বক্তব্য আসবে, সেটা আবার রেটিফাই করে নেবে, সেটাকে বাড়তে না দেওয়াটা হচ্ছে যারা দেশের ভালো চায় তাদের কাজ। কারণ তারা ফিল্ডে আছে, তারা খেলছে, তাদের কিছু কিছু ভুল হয়ে যাবে। আমরা টেবিলে বসে ওই খেলার মাঠের ভুলটাকেই উপযোগ্য শুধু করব না, আমাদের কাজ হবে তারা যদি ভুলটা না করে সেই অনুরোধটা করে এবং সেই ল্যাঙ্গুয়েজে, সেই ভাষায় কথা বলা। এই সরকারের তো অনেক ভুল আছে, সেটা সমালোচনা করব, ওই অধিকার আমার আছে, কারণ আমরা আমাদের সমর্থনে এই সরকারকে বসিয়েছি, অধিকার থেকে সমালোচনা করব। কিন্তু কোনোভাবেই এই সরকারের সমালোচনাটা এইরকম হবে না যে তারা মহান্যায় করেছে, ফেলে দিতে হবে এবং তাদের আনপপুলার করে দিতে হবে, সেটা উচিত হবে না। এই ছাত্ররা গণ অভ্যুত্থানের মাধ্যমে জীবন দিয়ে একটা 16 বছরের মাফিয়াতন্ত্র, একটা ফ্যাসিস্টকে বিদায় করেছে, তাদেরও ভুল থাকবে, মানুষ না তারা। কিন্তু সেই ভুলটাকে বড় করে দেখিয়ে এই যে তাদেরকে আবার হিউমিলেট করা বা ছোট করা, সেই দিকে যাওয়াটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। সে কারণে যখন এই ধরনের শব্দ, এই ধরনের আলোচনা ভুল উপজীব্য হয়, আমি ব্যক্তিগতভাবে একটু ইমোশনাল হয়েই তখন রিয়্যাক্ট করি। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আপনার কাছে আবারও ফিরবো, শব্দগুলো আসলে চলে আসে ঘুরে ফিরে, এক পাল্টা অবস্থান রাজনৈতিক দলগুলো বা অংশীজনগুলোই নিয়েছে। একজনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আরেক দল আরেক ধরনের বক্তব্য দিয়েছে, সংবাদ মাধ্যমের কাজ শুধু সেই বক্তব্যগুলো তুলে ধরা। আপনার কাছে আবার ফিরবো, মোহাম্মদ মিরাজ মিয়া, আপনার কাছে ফিরতে চাচ্ছি। আপনারা একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা করতে যাচ্ছেন, সেখানে বলা হচ্ছে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে শোনা যাচ্ছে যে 24 দফা ইশতেহার আপনারা নিয়ে আসবেন এবং আপনাদের দলে নতুনত্ব থাকবে, এরকম কিছু শোনা যাচ্ছে। তো কোন বিষয়গুলো আপনাদের দলে নতুনত্ব থাকবে যেগুলো অন্যান্য রাজনৈতিক দল থেকে আপনাদেরকে আলাদা করবে? প্রথমত হচ্ছে দেখেন, আমরা সবসময় যেটা বলছি যে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে একটি নতুন রাজনৈতিক দল, এটি জনমানুষের একটি আকাঙ্ক্ষা, তারা চায় বাংলাদেশে একটি নতুন শক্তি আসুক। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি নতুন দল আসবে। কিন্তু এই দলের নাম কি হবে, দলের হচ্ছে আপনার কত দফা থাকবে বা দল কোন প্রক্রিয়ায় গঠিত হবে, এই ব্যাপারে আসলে আমাদের মধ্যে এখনও আলোচনা হয়নি।
আমরা বিশ্বাস করি যেটা যে আমরা এই ব্যাপারটা নিয়ে আমরা আসলে আমাদের মধ্যে এখনো কোনো আলোচনা হয়নি, 24 দফাও ঠিক হয়নি, এটি আসলে একটা ভুল রিপ্রেজেন্টেশন হয়েছে আর কি। তো আমি যেটা বলবো যে আসলে বাংলাদেশের আমাদের যে নতুন রাজনৈতিক যে দলটি আসতে যাচ্ছে সেই দলের আদর্শ আমি খুব বেশি কিছু আমাদের আলোচনা যেহেতু হয়নি, মানে বাংলাদেশ প্রশ্নে ঐক্যই হবে আমাদের রাজনৈতিক দলের আদর্শ। এবং এই দল থেকে আমরা যেটা বিশ্বাস করি যে ওই দলে আসলে তরুণদের যে রিপ্রেজেন্টেশন, তরুণদের যে প্রতিনিধিত্ব, তা সেই সংখ্যাটা বেশি থাকবে। পাশাপাশি এখানে যারা অভিজ্ঞ আছেন বা যারা একটু সিনিয়র আছেন তাদেরও সেখানে অংশগ্রহণ থাকবে, তবে নেতৃত্ব থাকবে তরুণদের হাতে। ধন্যবাদ আপনাকে। আমাদের দল নিয়ে আসলে এখন ওইভাবে কোনো কথা হয়নি। জি, নতুনত্ব আসাটা কতটা দরকার এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর, একটু ছোট করে শুনতে চাচ্ছি। শেষ মুহূর্তে চলে এসেছে, আমরা আবার একটু শান্ত ভাইয়ের কাছে, আপনার কাছেও ফিরতে চাই। প্রথমত আমাদের যে নতুন রাজনৈতিক দলের কথা বলছি সেখানে দলের ভিতরকার যে গণতন্ত্র, ইন্ট্রা পার্টি যে ডেমোক্রেসি বলি, দলের ভিতরে গণতন্ত্র চর্চা হবে, যেটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলিতে বর্তমানে আপনার বিদ্যমান দলগুলিতে সেটা নাই আর কি, আমি নাই বললেই চলে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে নতুন দলগুলো আসবে, যে নতুন দলটা আসবে সেটা আসলে বাংলাদেশ প্রশ্নে সবাই একতাবদ্ধ কিভাবে নেওয়া যায়, এটা আসলে একটা সেন্ট্রিস্ট একটা দল হবে। সেখানে ডান বাম ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাতে একই সুতার মধ্যে আমরা নিয়ে আসতে পারি, আমাদের দলের আদর্শটা আসলে ওই মধ্যপন্থাই হবে। তৃতীয়ত হচ্ছে যে নতুনত্বের কথা বলি, যে আমাদের দলে আসলে এখানে সাংগঠনিক কার্যক্রম থেকে শুরু করে আমাদের দলের এখানে আসলে আমরা গণতন্ত্রটাকে, ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা বা ফাইন্যান্সিয়াল যে স্বচ্ছতার কথা, মানে আমাদের দলের ফান্ডিং কোথায় থেকে আসবে, ফান্ডিং কিভাবে হবে, এই ব্যাপারে আমরা কিভাবে স্বচ্ছতা নিয়ে আসা যায়, যেটা বাংলাদেশে বর্তমান দলগুলোতে অনুপস্থিত। আপনি কিন্তু বাংলাদেশের দলগুলোতে আপনি জানবেন না তাদের ফান্ডিং কিভাবে আসছে, কোথায় থেকে আসছে, বা তাদের কোন কোন খাতে খরচ হচ্ছে। আমরা বিশ্বাস করি আমাদের যে নতুন দল আসবে সেখানে ইন্টার পার্টি ডেমোক্রেসি বেশি চর্চা হবে, সেখানে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা থাকবে। তৃতীয়ত সেখানে আসলে যে তরুণ বা তরুণদের যে নেতৃত্ব সেটাকে আমরা অনেক বেশি ফোকাস করব। চতুর্থ হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রীয় ইস্যুতে সবাইকে কিভাবে এক সুতায় নিয়ে আসা যায়, একটা মধ্যপন্থায় কিভাবে সবাইকে এক করা যায়, সেই চেষ্টাটা আমরা করব। মানে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে আলাদা নতুন ধর্মী একটি দল দেখতে পাবে বাংলাদেশের রাজনীতি, তাই তো? যে আমরা তরুণরা বিশ্বাস করি যে আমরা বাংলাদেশের জনগণের সামনে একটি নতুন এবং গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে তরুণদেরকে প্রাধান্য দিয়ে, যেমনটা বলছিলেন যে একদম নতুন ধর্মী রাজনৈতিক দল তারা আনতে যাচ্ছেন, কতটা দরকার এবং সেই নতুনত্বটা কি হলে দেশের জন্য মঙ্গল? না, দরকার, ভীষণ দরকার। দরকার এই জন্য যে বাংলাদেশে যে ট্র্যাডিশনাল পলিটিক্স, এই পলিটিক্সটা দেশের মানুষ আসলে পছন্দ করেনি। 53 বছরের কখনো এদেশের মানুষের খুব ভালোবাসা অর্জন করেছে রাজনীতিবিদরা, এরকম হয়নি। তাদের অনেক অর্জন আছে, অনেক কন্ট্রিবিউশন আছে, দেশটা স্বাধীন করার জন্য রাজনীতিবিদদের ভূমিকা আছে, বিভিন্ন রকমের রিফর্মে তাদের ভূমিকা আছে। প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্ম এসছে, তত্ত্বাবধায়ক সরকার আসছে, আবার সেটা বিদায়ও হয়েছে। সুতরাং দেশের প্রধানতম মিত্র রাজনীতিবিদরা, দেশের প্রধানতম শত্রু আবার কখনো কখনো তারা হয়েছে। দেশ গঠনে রাজনীতিবিদদের ভূমিকা সবচেয়ে বেশি। আবার তারা যদি ভালো না হয়, ফ্যাসিবাদের মতো ওই বিদায়ী ফ্যাসিবাদ যা করেছে এরকম হয়, তাহলে দেশ সব ধ্বংসের জন্য তাদের ভূমিকা সবচেয়ে বেশি হয়। সেই বিবেচনায় বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা যা, সেইটা ধারণ করে যদি নতুন তারুণ্য নির্ভর একটি রাজনৈতিক শক্তি আসতে পারে, সেটা অবশ্যই স্বাগত জানানোর মতো, এবং আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এই ক্ষেত্রে কিছু বিষয় আছে, সেন্সিটিভ কিছু ইস্যু আছে। যেমন এই ছাত্ররা যেহেতু গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী এবং তাদের সমর্থন পুষ্টদের নিয়ে, পছন্দের ব্যক্তিদের নিয়ে এই সরকার গঠিত হয়েছে, এবং এই সরকারের মধ্যে গণ অভ্যুত্থানে প্রত্যক্ষভাবে নেতৃত্ব দেওয়া একাধিক ব্যক্তি উপদেষ্টা হিসেবে আছেন। ফলে এখানে কারো কারো দৃষ্টি কিন্তু এখানে একটু করা থাকবে, নিবন্ধ থাকবে যে সরকারের বিশেষ কোনো আনুকূল্য এরা নেয় কিনা বা পায় কিনা। যদি তাদের লোক থাকার পরেও সরকারের কোনো আনুকূল্য, আশ্রয় প্রশ্রয়, পেট্রোনাইজেশন তাদের প্রতি স্পষ্ট না হয়, তাহলে এটি অত্যন্ত দারুণ একটা কাজ হবে। কিন্তু যদি তারা ভালো উদ্যোগ এবং ভালো কিছু যা যা বললো ওগুলো সব নিয়ে আসে, তারপরেও যদি জনগণের মধ্যে বা অন্য রাজনৈতিক শক্তির মধ্যে মনে হয় যে এরা একটি সরকারের আশ্রয় প্রশ্রয়ে বিশেষ সুবিধা প্রাপ্ত হচ্ছে, তাহলে ভবিষ্যৎ যে নির্বাচনটা হবে সেই নির্বাচন নিয়েও রাজনৈতিক দলগুলো যেরকম রাজনৈতিক দলের সরকারের অধীনে নির্বাচনে অনাস্থা ফিল করে, সংকট তৈরি থেকে তত্ত্বাবধায়ক দাবি করলো এবং আসলো, ঠিক একইভাবে তখন এই সরকারটাও এই ছাত্রদের দ্বারা গঠিত রাজনৈতিক দলের কারণে এই সরকারও প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। ফলে এটা অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয় বলে সরকারের উচিত হবে খুব সতর্কতার সঙ্গে ডিল করা। আর এই ছাত্রদের যে নতুন সংগঠন, তাদের উচিত হবে খুব সতর্কতার সঙ্গে আগানো। শুধু মানে খুব বেশি রকম এরকম
ব্লান্ডার তৈরির মতো কোনো সিচুয়েশন যেন বাংলাদেশকে আর সইতে না হয় এগুলা। আর তারা যেটা বললো যে প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অর্থের সোর্স, তাদের যে কাউন্সিলের মাধ্যমে যেভাবে নেতৃত্ব নির্বাচন, তারপর তাদের বিভিন্ন রকমের অকারেন্স যুক্ত হইলে শাস্তি প্রদান, তারপর হচ্ছে বিভিন্ন রকমের যে বলয়কেন্দ্রিক ক্ষমতায়ন দলের মধ্যে, সেগুলি যদি না করে তাহলে সত্যিকার অর্থে এটি একটি বাংলাদেশের বড় চেঞ্জ হবে। আমি নিজেই প্রোগ্রামের আগে বলছিলাম যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি প্রত্যেক প্রোগ্রামে দিতে পারে। কথা ধরে একটু আগাতে যাচ্ছি মিরাজ ভাই, আপনার কাছে একদম 1 মিনিট আছে আমাদের কাছে, যে সরকারের সঙ্গে এইরকম একটি প্রশ্ন আসে যে নাগরিক কমিটির দল কি তবে সরকারের পৃষ্ঠপোষকতায় আসছে, সেই প্রশ্নে একদম 1 মিনিট একটু উত্তর দিবেন। প্রথমত দেখেন, আপনার কিংস পার্টি তখনই হয় যে যখন একটা কিং থাকবে। তো আমরা তাহলে আমরা যদি বলি কিংস পার্টি, তাহলে আমাদের আসলে কিং কে? আমরা আসলে সরকার থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা বা আনুকূল্য নিচ্ছি না, এই ধরনের কোনো প্রমাণ আসলে কেউ দেখাতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যেটা করছি, আমরা জনগণের সাথে মিশার চেষ্টা করছি, কারণ রাজনীতি তো জনগণকে নিয়ে। যে কারণে আমরা প্রত্যেক থানায় থানায় কমিটি দিচ্ছি, এবং আপনি দেখেছেন যে আমাদের শহীদ মিনার যে মার্চ ফর ইউনিটি প্রোগ্রাম করেছি, সেখানে জনতার কিভাবে ঢল নেমেছে। আমাদের প্রোগ্রামটি যদি আমরা সঠিক টাইমে সিদ্ধান্ত নিতে পারতাম, তাহলে এটি আসলে ডাবল জনগণ আসতো। দ্বিতীয়ত হচ্ছে, সরকারে যে 3 জন আছেন, এরা আসলে নাগরিক কমিটির মুখপাত্র না, এরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র না, তারা হচ্ছে গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে সরকারে আছেন। তাই যে কারণে আমরা বিশ্বাস করি আসলে আমরা আসলে কোনো কিংস পার্টি না, এই ধরনের কোনো প্রমাণ বা এটি আসলে একটি অনাকাঙ্ক্ষিত। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।